আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় অষ্টম অধ্যায় নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব ভূমিরূপ। এই অধ্যায়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা এখন। আমাদের পৃথিবী কতই না সুন্দর এবং বৈচিত্র্যময়। এর কোনো অঞ্চল উঁচু পাহাড় পর্বত নিয়ে গঠিত, কোথাও রয়েছে বিস্তীর্ণ সমতল ভূমি, ছোট বড় অসংখ্য নদী ও সমুদ্র, আরও রয়েছে ম্যানগ্রোভ, চিরসবুজ বন, নদীর বয়ে নিয়ে আসা পলিমাটি দিয়ে গঠিত বদ্বীপ, যেমন আমাদের বাংলাদেশ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এইরূপ নানান ধরনের গঠন প্রকৃতি জলবায়ু অনুসারে গড়ে ওঠে জনবসতি এবং তাদের জীবনযাপনের পদ্ধতি। 1 নাম্বার, ভূমিরূপ ও ভূমিরূপের বিভিন্ন ধরন। পাশের চিত্রটি লক্ষ্য করি। এখানে চিত্রটা আমরা লক্ষ্য করি যে এখানের মধ্যে একজন মানুষের ছবি দেওয়া আছে। পৃথিবীর বিষয়টা নিয়ে, মাটি নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা পৃথিবীর বাইরে বা পৃষ্ঠে কঠিন শুষ্ক যে আবরণ রয়েছে সেখানে বসবাস করি, চাষাবাদ করি, একে আমরা ভূমি বলি। তাহলে ভূমি হলো যেখানে আমরা মূলত চাষাবাদ করি। ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের ভূমির আকৃতি ও প্রকৃতি ভিন্ন রকম। কোনো অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত, যেমন পাহাড় পর্বত। কোথাও রয়েছে পানিশূন্য শুষ্ক উষার মরুভূমি, যেমন আফ্রিকার সাহারা মরুভূমি। আবার পৃথিবীর মেরুর অঞ্চল সারা বছর বরফে ঢাকা থাকে। সমুদ্র তলেও বিভিন্ন ধরনের ভূমিরূপ রয়েছে। পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের ভূমির এই যে বৈচিত্র্যময় গঠনগত প্রকৃতি বা রূপ, একেই বলা হয় ভূমিরূপ। ভূমিরূপের ধরনগুলো কি কি? কাজ, ভূমিরূপের বিভিন্ন ধরন চিহ্নিতকরণ। যা করতে হবে, নিচের ছকে নিজ জেলার নাম এবং এর ভূমির 3টি বৈশিষ্ট্য লেখো। জেলার নাম লিখবো এবং সেখানের ভূমির বৈশিষ্ট্য লিখবো। আমরা যদি এখানের মধ্যে দেখি, ঢাকা, এটি হলো সমতল ভূমি, নদী দ্বারা পরিবেষ্টিত। 3 নাম্বার, সমুদ্র পৃষ্ঠ থেকে সামান্য কিছু উপরে অবস্থিত। তো এইভাবে করে তোমরা এই বক্সটা এখানে সুন্দর করে পূরণ করতে পারবে। সারসংক্ষেপ, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভূমির রূপ ও গঠন ভিন্ন ভিন্ন। বাংলাদেশের বিভিন্ন জেলা বা অঞ্চলের ভূমির গঠনেও বৈচিত্র্য দেখা যায়। ভূমিরূপের বিভিন্ন ধরন সম্পর্কে আরও কিছু জানি। পৃথিবী পৃষ্ঠ বা পৃথিবীর স্থলভাগের ভূমিরূপকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, যেমন পাহাড় পর্বত, মালভূমি এবং সমভূমি। তো আমরা সাধারণত এই 3 ভাবেই ভাগ করি ভূমিকে। প্রথমে পাহাড় পর্বত। পাহাড় এবং পর্বতের সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত। পাহাড় এবং পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত। পাহাড়গুলো পর্বতের তুলনায় কিছুটা কম উঁচু। পাহাড় কি হয়, সাধারণত পর্বতের তুলনায় কিছুটা ছোট হয়। বাংলাদেশে সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, কুমিল্লায় পাহাড় রয়েছে। এছাড়া বাংলাদেশের বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহতেও পাহাড় দেখা যায়। পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি উঁচুতে অবস্থিত, খাড়া ডাল বিশিষ্ট এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। পর্বতের উচ্চতা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 600 মিটার বা তার বেশি হয়, যেমন আমাদের অতি পরিচিত হিমালয় পর্বতমালা। 2 নাম্বার, মালভূমি। মালভূমি সাধারণত পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু হয়। মালভূমি ঢালু হয়ে নিচের দিকে যায়, তবে এর উপরের দিকে প্রায় সমতল কিংবা কিছুটা ঢেউ খেলানো হয়। অনেকটা টেবিলের মতো দেখতে হয় বলে একে টেবিল ল্যান্ডও বলা হয়। এশিয়া মহাদেশে অবস্থিত তিব্বতের মালভূমি বিশ্বের সবচেয়ে উঁচু মালভূমি। মালভূমির আশেপাশে বিস্তীর্ণ সমভূমি থাকে। সমভূমিতে পশুপালন এবং ফুল ফল ইত্যাদি চাষ করে এখানকার অধিবাসীরা জীবন ধারণ করে। 3 নাম্বার, সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য কিছু উপরে অবস্থিত। সমভূমি নিয়ে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল গঠিত। সমভূমি খাড়া বা ঢালু নয়। বাংলাদেশের অধিকাংশ অঞ্চলেই সমতল ভূমি নিয়ে গঠিত সমভূমি। কৃষিকাজের উপযোগী জমি, জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রী সমতল ভূমিতে অনেক সহজলভ্য। নদীর বয়ে আনা পলিমাটি দিয়ে গঠিত হয় বলে এই অঞ্চলের মাটি উর্বর হয়। এজন্য বিভিন্ন প্রকার ফসল যেমন ধান, গম, পাট, আলু সহ নানান শাকসবজি, ফলমূল ও অন্যান্য প্রয়োজনীয় ফসলের উৎপাদন বেশি হয়। কৃষিকাজ সমভূমি অঞ্চলের মানুষের প্রধান জীবিকা। তাছাড়া
মাছ শিকার, গরু ছাগল ও অন্যান্য পশুপালন করেও সমভূমির অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। এভাবে জীবন ধারণের অনুকূল পরিবেশ থাকায় পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করতে পছন্দ করে। এই জন্য মানুষের জীবনে সমভূমির প্রভাব অপরিসীম। যেমন এটা যদি সমুদ্র ধরো, এই সমভূমি হলো সমুদ্র থেকে একটু উপরে, এটা হলো সমভূমি। আবার এগুলো হলো পাহাড়, আবার এগুলো দেখো, এই পাহাড়গুলো দেখো একটু রাউন্ড করা, তাই না? তুমি হেঁটে অনেকটা উঠতে পারবে, রাউন্ড করা। এবং এখানের মধ্যে যেটা দেখলা, এরপর দেখো পর্বত একবারে খাড়া টাইপসের, খাড়া, এরকম খাড়া, এই জন্য পর্বতে উঠতে অনেকটা কষ্ট হয়। কিন্তু আবার মালভূমি উঁচুতে, কিন্তু উঁচুতে হয়ে সেটা আবার সমতল, উঁচুতে হয়ে কি আবার সমতল। আবার এটা হলো সমভূমি। শুধু স্থলভাগ নয়, মহাসাগরগুলোরও বিভিন্ন প্রকার ভূমিরূপ রয়েছে। এগুলো হলো মহীসোপন, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি এবং গভীর সমুদ্রখাত। মহাসাগরের তলদেশে পাহাড়, পর্বত, সমভূমি এমনকি গভীর গিরিখাতও রয়েছে। এটা হলো মহাদেশ মানে ভূমি অঞ্চল। এটা হলো মহীসোপান, যেটা একবার আস্তে আস্তে নিচের দিকে নামে। এটা হলো মহীঢাল, ঢালের মতো নেমে গেছে। আর এই অংশটা হলো গভীর সমুদ্র সমভূমি, এটা কিন্তু সোজা সমভূমি। আবার এগুলো একটু উপর করে যেগুলো আছে পাহাড়ের মতো, এগুলো হলো দ্বীপ, যেটা উপরে একটু দেখা যায় দ্বীপ। এবং নিচের দিকে যেটা আছে এগুলো হলো জলভাগ, পানি, এখানে এগুলোও পানি। এরপর দেখো এখানের মধ্যে গভীর গিরিখাত অথবা সমুদ্র খাত, গভীর খাত, এটা হলো অনেক বেশি নিচের দিকে। এরপর হলো যে শৈল শিরা, এটা একটু মনে কাজ। বাংলাদেশের মানচিত্রের ভূমিরূপ চিহ্নিতকরণ। 1 নাম্বার, নিচের বাংলাদেশের মানচিত্র ও প্রতীকগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। 2 নাম্বার, এবার বাংলাদেশের কোন অঞ্চলে কোন ধরনের ভূমিরূপ রয়েছে প্রতীকের সাহায্যে মানচিত্রে তার অবস্থান চিহ্নিত করি। এই কাজে প্রয়োজনে শিক্ষকের সহায়তা নেই। যেমন গোল দিয়ে আমরা চিহ্নিত করব সমভূমি, এটা দিয়ে চিহ্নিত করব পর্বত, আর এগুলা দিয়ে চিহ্নিত করব পাহাড়। রংপুর হলো যে সমভূমি অঞ্চল, রংপুরে একটা গোল দাগ দিবে। রাজশাহী হলো পাহাড়ি অঞ্চল, তাহলে রাজশাহীতে হবে ক্রস। ময়মনসিংহ পাহাড়ি অঞ্চল, ময়মনসিংহে হবে ক্রস। সিলেট হলো পাহাড়ি অঞ্চল, সিলেটে হবে ক্রস। কুমিল্লা হলো পাহাড়ি অঞ্চল, কুমিল্লায় হবে ক্রস। চট্টগ্রাম হলো পাহাড়ি অঞ্চল, চট্টগ্রামে হবে ক্রস। বরিশাল হলো সমভূমি অঞ্চল, খুলনা সমভূমি অঞ্চল, ঢাকা সমভূমি অঞ্চল। তো এইভাবে করে তোমরা এটা সুন্দর করে পূরণ করবে। তোমাদের যে 2 নম্বর টপিকটি রয়েছে ভূমিরূপ পরিবর্তনের কারণ, ভূমিরূপ কেন পরিবর্তন হয় এই বিষয় নিয়ে আমরা এখন ধারাবাহিকভাবে দেখব। আমরা ভূমিরূপের বিভিন্ন ধরন সম্পর্কে জেনেছি। নানাবিধ কারণে এই ভূমিরূপের পরিবর্তন হতে পারে। এই পরিবর্তন কখনো ধীর, কখনো আকস্মিক। এই পরিবর্তন কখনো প্রাকৃতিক, আবার কখনো মানবসৃষ্ট কারণে ঘটে। এই কারণে কখনো কখনো ভূমিরূপের ব্যাপক পরিবর্তন ঘটে। এরপরে ভূমিরূপ পরিবর্তনের কারণগুলো কি কি? কাজ, ভূমিরূপ পরিবর্তনের কারণসমূহ চিহ্নিতকরণ। যা করতে হবে, 1 নাম্বার, নিজের দেখা বা শোনা বা বাস্তব অভিজ্ঞতার আলোকে ভূমিরূপ পরিবর্তনের বিষয়ে নিচের ছকটি পূরণ করি। বোঝার সুবিধার জন্য একটি করে দেখানো হয়েছে। ক্রমিক নাম্বার, দেখা বা শোনা বিভিন্ন ঘটনা, ভূমিরূপের সম্ভাব্য পরিবর্তন, পরিবর্তনের কারণ প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট। এখানে একটা করে দেওয়া আছে, আমাদেরকে বলা আছে নদী ভাঙ্গন। তো নদী ভাঙ্গন কি হয়? ভূমি নদীতে হারিয়ে যায়, এটা প্রাকৃতিক কারণে হয়ে থাকে। এরপরে বাকিগুলো যদি দেখি, 2 নাম্বার, বনভূমি ধ্বংস, বন কেটে উজাড় করার ফলে মাটি ক্ষয় হয়ে যায়, শুষ্ক ও অনুর্বর হয়ে পড়ে, এটা মানবসৃষ্ট কারণে হয়। 3 নাম্বার, আগ্নেয়গিরি অগ্নিউৎপাত, গলিত লাভা যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সে অঞ্চলে লাভা জমাট বেঁধে ভূমিরূপের পরিবর্তন ঘটে, এটা প্রাকৃতিক কারণে হয়। তো এই অংশটা তোমরা সুন্দর করে এগুলোর আনসার লিখে ফেলবে। সারসংক্ষেপ, নদী ভাঙ্গন, ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নিউৎপাত ইত্যাদি প্রাকৃতিক কারণে ভূমিরূপ পরিবর্তন হয়। বাঁধ নির্মাণ, বন ধ্বংস, পাহাড় কাটা, শিল্পায়ন ও নগরায়ন ইত্যাদি মানবসৃষ্ট কারণেও ভূমিরূপের পরিবর্তন হয়। ভূমিরূপের পরিবর্তনের কারণ সম্পর্কে আরও কিছু জানি। প্রাকৃতিক কারণ, ভূমিরূপ পরিবর্তনের প্রাকৃতিক কারণগুলোর মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নিউৎপাত, সমুদ্র স্রোত, হিমবাহ, বায়ুপ্রবাহ, বন্যা ও ভূমিধস অন্যতম। প্রাকৃতিক পরিবর্তন প্রক্রিয়া সাধারণত অত্যন্ত দীর্ঘ সময় ধরে ধীর গতিতে হয়। নদী ভাঙ্গন, আমাদের দেশে বর্ষাকালে বন্যা হলে নদীবাহিত পলিমাটি জমা হতে
হতে নতুন ভূমি সৃষ্টি হয়। বাংলাদেশে বিভিন্ন চরাঞ্চল, দ্বীপ এভাবেই সৃষ্টি হচ্ছে। আবার কখনো কখনো বন্যা বা অতিরিক্ত বৃষ্টির পানির কারণে পানির তীব্র স্রোতে ভূমি ধস ও নদী ভাঙ্গন শুরু হয়। এটিও ভূমিরূপের পরিবর্তনের অন্যতম কারণ। ভূমিকম্প। ভূমিকম্পের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে থাকে। ভূমিকম্প দ্রুত ভূমিরূপের পরিবর্তন ঘটাতে পারে। তীব্র ভূমিকম্পের ফলে কোনো অঞ্চলে ভূমিরূপ খুব স্বল্প সময়ের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। 2015 সালে নেপালে এমন ভূমিকম্প সংঘটিত হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরি জ্বালামুখ দিয়ে তীব্র গরম তরল লাভা নির্গত হয়। এই গলিত লাভা যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলের ভূমি, নদীনালা, বনভূমি, জনবসতিতে লাভা জমাট বেঁধে ভূমিরূপের দ্রুত এবং আমূল পরিবর্তন ঘটায়। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের 2021 সালে আগ্নেয়গিরির এইরূপ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। হিমবাহ। পৃথিবীর যেসব অঞ্চল বরফে ঢাকা থাকে সেই সব অঞ্চলে বরফের প্রবাহ ভূমিরূপের পরিবর্তন ঘটায়। এভাবে হিমবাহ সৃষ্টি হয়। যেমন মেরু অঞ্চলে যেমন হিমবাহ দেখা যায়, মেরু অঞ্চলে হিমবাহ দ্রুত গলছে প্রাকৃতিক কারণ ছাড়া ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী এটি। সুনামি। সুনামি একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। সাধারণত সাগরের নিচে ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত ইত্যাদি কারণে সাগরের তলের ভূমির স্থানচ্যুতি বা ভাঙ্গন ঘটে, অর্থাৎ ভূমিরূপের পরিবর্তন ঘটে। ফলে সাগরের পানি স্বাভাবিক ঢেউয়ের চেয়ে অনেক গুণ বেশি ফুলে ফেঁপে উপকূলীয় এলাকায় উঠে আসে। এতে আকস্মিক ভয়ঙ্কর জলোচ্ছ্বাস ও বন্যার সৃষ্টি হয়। এর প্রভাবে সেই অঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট, জনবসতি এবং প্রাকৃতিক পরিবেশে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পানিবাহিত বালু, মাটিসহ নানা রকম উপাদান বিপুল পরিমাণে জমা হয়ে সেখানকার স্বাভাবিক পরিবেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়। এ সময় ভূপৃষ্ঠের ভূমিরূপের পরিবর্তন হতে পারে। মানবসৃষ্ট কারণ। নানাবিধ প্রাকৃতিক কারণে যেমন ভূমির পরিবর্তন হয়, তেমনি আমাদের অপরিকল্পিত বিভিন্ন কাজের কারণেও ভূমিরূপের পরিবর্তন হয়। কখনো কখনো এমন পরিবর্তনে আমাদের জীবনযাপনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। মানবসৃষ্ট কারণে কখনো কখনো ভূমিরূপের দ্রুত ও বা আকস্মিক পরিবর্তন ঘটতে পারে। বনভূমি ধ্বংস। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ঘরবাড়ি নির্মাণের জন্য গাছপালা, বনভূমি কেটে উজাড় করা হচ্ছে। এর ফলে মাটি ক্ষয় হচ্ছে, বৃষ্টিপাত কমে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মাটি শুষ্ক এবং অনুর্বর হয়ে পড়ছে। পাহাড় ধ্বংস। সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বনাঞ্চল পুড়িয়ে ঝুম চাষ হচ্ছে। বাড়িঘর তৈরি করা হচ্ছে, ফলে ভূমিরূপ নষ্ট হচ্ছে। সামান্য বৃষ্টিতে ভূমিধস হচ্ছে। পাহাড় কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। আমাদের দেশে প্রতি বছর পাহাড়ি এলাকায় ভূমিধস এবং পাহাড়ি ঢালে ক্ষয়ক্ষতির মূল কারণ পাহাড় ধ্বংস। নদীতে বাঁধ নির্মাণ। নদীতে ব্রিজ, কালভার্ট, বাঁধ নির্মাণের ফলে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে। এতে কখনো ভাঙনের সৃষ্টি হচ্ছে, আবার কখনো চর জেগে উঠছে। এর ফলে ভূমিরূপের আমূল পরিবর্তন ঘটছে। যেমন ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলোর নব্যতা হারিয়েছে। নগরায়ন। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আবাস তৈরির জন্য নদী ও খাল ভরাট করে নতুন নগর তৈরি করা হচ্ছে, নগরকে প্রসারিত করা হচ্ছে। এর ফলে ভূমিরূপের আমূল পরিবর্তন হচ্ছে। তাছাড়াও কলকারখানা ও নগর জীবনে বর্জ্য মানহীন পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভূগর্ভের প্রকৃতি নষ্ট করছে এবং ভূপৃষ্ঠের দূষণ ঘটাচ্ছে। ইটের ভাটা। ইটভাটায় ইট পোড়ানোর কারণে মাটি তার স্বাভাবিক গঠন বৈশিষ্ট্য হারাচ্ছে, মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে, জমি ফসল ফলানোর অনুপযুক্ত হয়ে পড়ছে। তাছাড়া ইটভাটার ধোঁয়া বায়ু দূষণ ঘটায়। শিল্প ও কলকারখানার বর্জ্য। শিল্প ও কলকারখানার বর্জ্য সরাসরি নদী, পুকুর ও খাল বিলে ফেলা হচ্ছে। এর ফলে একাধারে পানি দূষিত ও ব্যবহার অযোগ্য হচ্ছে। মাটি এবং পানিতে থাকা নানান প্রকার উদ্ভিদ ও প্রাণী ধ্বংস হচ্ছে। এর ফলে বিশেষ এলাকার ভূমিরূপ তার গঠন বৈশিষ্ট্য হারায়। উদাহরণ হিসেবে ঢাকার বুড়িগঙ্গা নদীর কথা বলা যায়।
ভূগর্ভস্থ পানি অতিরিক্ত উত্তোলন। মাটির নিচ থেকে অতিরিক্ত পানি উত্তোলন ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি করে। সাধারণত খরা মৌসুমে বৃষ্টিপাতের অভাবে কৃষিকাজে জমিতে সেচ দেওয়ার জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়। বিশ্বের যেসব স্থানে ভূগর্ভস্থ পর্যাপ্ত পানির অভাব রয়েছে সেই সব অঞ্চলে ভূগর্ভস্থ পানি উত্তোলনে জমি শুষ্ক ভূমিতে পরিণত হয়েছে। বর্তমান সময়ে ভূমিরূপ পরিবর্তনের অন্যতম কারণ হলো পরিবেশ দূষণ। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়া, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং গ্রিনহাউস গ্যাস বাড়ছে। কার্বন ডাই অক্সাইড প্রচুর তাপ ধরে রাখতে পারে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কোথাও তাপমাত্রার অতিরিক্ত বৃদ্ধিতে খরা ও অনাবৃষ্টি দেখা দিচ্ছে। উদাহরণ হিসেবে আমাদের দেশের কথা বলা যায়। এখানে কয়েক বছর যাবৎ বৃষ্টিপাত অনেক কম হচ্ছে, ফলে গ্রীষ্মে প্রচণ্ড তাপদাহ সৃষ্টি হচ্ছে। নদী নালা শুকিয়ে যাচ্ছে, যা ভূমিরূপের পরিবর্তন ঘটাতে পারে। নাম্বার টপিকটি আছে ভূমিরূপ পরিবর্তনে পানি ও বায়ু প্রবাহের প্রভাব। ভূমিরূপ পরিবর্তনে পানি এবং বায়ু প্রবাহের প্রভাবও উল্লেখযোগ্য। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে এগুলোও অন্যতম। সমুদ্র স্রোত পানির তীব্র প্রবাহ, তীব্র বায়ু প্রবাহ ও ভূমিরূপের পরিবর্তন ঘটায়। পানি এবং বায়ু প্রবাহ কিভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায়? কাজ। ভূমিরূপের পরিবর্তনে পানি ও বায়ু প্রবাহের প্রভাব পর্যবেক্ষণ। যা করতে হবে: 1. বাস্তবে ভিডিও বা সিনেমায় দেখা ঘটনা, যেমন সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাস, মরু ঝড়, পাহাড়ি ঢল, এগুলো দুটো ঘটনা নিয়ে চিন্তা করি। 2 নম্বর, পরিবেশে ঘটনা দুটোর প্রভাব কেমন ছিল নিচের ছকে লিখো। আমার দেখা ঘটনা, ঘটনার প্রভাব। এখানে আমরা দুইটা ঘটনাগুলো লিখব। আমার দেখা ঘটনা, ঘটনার প্রভাব: পানি প্রবাহ, অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ি ঢল। ভূমিধস, ভূমিক্ষয়, নদী ভাঙ্গন, ঘটনার প্রভাব। বায়ু প্রবাহ, মরুঝড়, ধুলোবালির স্তূপ। বালিয়াড়ি বলতে ধরো জোরে বাতাস দেওয়ার কারণে এক জায়গায় অনেকগুলো বালু জমে যাওয়াকে বোঝাচ্ছে। সারসংক্ষেপ: পানি ও বায়ু প্রবাহজনিত বিভিন্ন প্রাকৃতিক ঘটনার ভূমিরূপের পরিবর্তন হয়। অতিবৃষ্টি, বন্যার তীব্র স্রোত, পাহাড়ি ঢল, সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভূমিরূপের পরিবর্তন ঘটে। মরু অঞ্চলে তীব্র বায়ু প্রবাহের ফলে ধূলি ও বালুঝড় হয়ে ভূমিরূপের পরিবর্তন হয়। ভূমিরূপের পরিবর্তনে পানি ও বায়ু প্রবাহের প্রভাব সম্পর্কে আরও কিছু জানি। পানির প্রভাব: কখনো কখনো অতিবৃষ্টি, বন্যা এবং পাহাড়ি ঢলে পানির তীব্র প্রবাহের কারণে ভূমির ক্ষয় হয়। এর ফলেও ভূমিরূপের পরিবর্তন হয়। বাংলাদেশে পাহাড়ি এলাকায় পাহাড় কেটে ঘর বাড়ি নির্মাণের ফলে পাহাড়ের মাটি দুর্বল হয়ে পড়ে, ফলে পাহাড়ি ঢলে প্রতি বছরই ভূমিধস ঘটনা ঘটে। নদী ও সমুদ্রের স্রোত: নদী সমুদ্রের পানির তীব্র স্রোত পানি প্রবাহের ভূপৃষ্ঠের ত্বক ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং পরিবর্তিত হয়ে নতুন ভূমিরূপ সৃষ্টি করে। পানির তীব্র স্রোত বা প্রবাহে নদী বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে ভূমিধস বা ভাঙন দেখা দেয়। বাংলাদেশে বর্ষাকালে পদ্মা ও যমুনা নদীর ভাঙনে প্রতি বছর অনেক এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসে ভূমিরূপের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বায়ু প্রবাহ: মরু অঞ্চলে প্রচণ্ড সূর্যতাপে বায়ু উষ্ণ বা গরম ও শুষ্ক থাকে। মরু অঞ্চলে বৃষ্টিপাত হয় না বললেই চলে। এইসব অঞ্চলে তীব্র বায়ু প্রবাহের ফলে ধূলি এবং বালুঝড় হয়। এতে বাতাসে ধূলিকণা, বালুকণা সরে গিয়ে দূরে অন্য জায়গায় জমা হয়ে দীর্ঘ উঁচু উঁচু বিস্তীর্ণ ধুলোবালির স্তূপ তৈরি করে। এগুলোকে বালিয়াড়ি বলে। 4 নম্বর টপিক যদি দেখি আমরা, মানবসৃষ্ট কারণে ভূমিরূপ পরিবর্তনের রোধ ও পরিবেশ সংরক্ষণের উপায়। ইতিমধ্যে জেনেছি ভূমিরূপ পরিবর্তনে মানবসৃষ্ট প্রাথমিক কারণ হলো কৃষিকাজ ও খাদ্য উৎপাদনের জন্য বন উজাড় এবং বনায়ন। ভূমিরূপ পরিবর্তনের ফলে সারা বিশ্বে পরিবেশ, বস্তুতন্ত্র, জলবায়ু পরিবর্তন হওয়ার চরম ভাবনাপন্ন পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে বন্যা, খরা, প্রচণ্ড শীত, ঝড়, জলোচ্ছ্বাস, দাবানলের মতো দুর্যোগ দেখা দিচ্ছে। এজন্য আমাদের ভূমির পরিবর্তন রোধ করে এর সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে। ভূমি বা পরিবেশকে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে
এদের প্রকৃতি বৈশিষ্ট্য পুনরায় ফিরিয়ে আনার প্রক্রিয়া হলো ভূমি বা পরিবেশ সংরক্ষণ। কিভাবে মানবসৃষ্ট ভূমিরূপ পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ করা যায়? মানবসৃষ্ট ভূমিরূপ পরিবর্তন রোধ বা পরিবেশ সংরক্ষণের উপায় চিহ্নিতকরণ। যা করতে হবে: 1. মানবসৃষ্ট কারণে ভূমিরূপের পরিবর্তন হচ্ছে এমন 3টি ঘটনা উল্লেখ করি যা আমরা বাস্তবে অথবা ছবি কিংবা ভিডিওতে দেখেছি। 2 নম্বর, উল্লেখিত পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণের উপায় কি তা নিচের ছকে সংক্ষেপে লিখি। ক্রমিক নম্বর, ভূমিরূপের পরিবর্তনের ঘটনা, পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণের উপায়। এই ঘরটা আমরা এখন পূরণ করব। ক্রমিক নাম্বার, ভূমিরূপ পরিবর্তনের ঘটনা, পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণের উপায়। ক নম্বর, ভূমি বা মাটি ক্ষয়, গাছ লাগানো, বন ধ্বংস বন্ধ করা। 2 নম্বর, নদী তীর ভাঙন, অপরিকল্পিত উপায়ে নদী খনন, নদী থেকে বালু উত্তোলন ইত্যাদি বন্ধ করা। 3 নম্বর, মাটি ক্ষয় ও দূষণ, পরিকল্পিত নগরায়ন ও বর্জ্য ব্যবস্থাপনা। এই বিষয়গুলো খুবই ভালো করে মনে রাখবে, এখান থেকে এগুলো সুন্দর করে এখানে পূরণ করবে। সার সংক্ষেপ: বন ধ্বংস বন্ধ করা, বেশি করে গাছ লাগানো, তৃণভূমি ও জলাধার সৃষ্টি, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন, নদী সংরক্ষণ ইত্যাদি আমাদের ভূমিরূপ পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকৃতিকে ভালোবেসে একটু সচেতন আর দায়িত্ববান হলে ভূমিরূপ পরিবর্তন রোধ ও সংরক্ষণ করা সম্ভব। মানবসৃষ্ট ভূমিরূপ পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণের উপায় সম্পর্কে আরও কিছু জানি। 1. প্রতি বছর বন্যা, পাহাড়ি ঢল, ঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনে ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে। ভূমিক্ষয় ভূমিরূপ পরিবর্তনের অন্যতম কারণ। বন ধ্বংস বন্ধ করে বেশি বেশি গাছ লাগালে মাটির গঠন শক্ত হয় ও ভূমিক্ষয় রোধ হয়। মাটিতে পানি ধরে রাখার জন্য তৃণভূমি সৃষ্টি করা যায়। কৃত্রিম পুকুর বা জলাধার তৈরি করে বৃষ্টির পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে পানি সেচের মাধ্যমে জমি চাষ করা যায়, এতে ভূগর্ভের পানির ব্যবহার কম হয়। 2 নম্বর, অপরিকল্পিত উপায়ে বাঁধ, ব্রিজ, কালভার্ট নির্মাণ, নদী খনন, নদী থেকে অত্যাধিক বালু উত্তোলন, জলাভূমি ভরাট বন্ধ করতে হবে। নদী ভরাট ও পাহাড় ধ্বংস করে নগরায়ন বন্ধ করতে হবে, নদী বাঁচাতে হবে। এজন্য প্রয়োজনে আইন প্রয়োগ করতে হবে। কৃষি জমি নষ্ট করে বা পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ, নগরায়ন, কলকারখানা তৈরি বন্ধ করলে ভূমি সংরক্ষণ করা সম্ভব হবে। 3 নম্বর, সংবাদপত্র, টিভি, ম্যাগাজিন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমি সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা করা যেতে পারে। এ বিষয়ে বিজ্ঞান প্রবন্ধ প্রকাশ করে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভূমি সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করে ভূমিকা অভিনয়, পোস্টার তৈরি করে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশের প্রতি মমত্ববোধ তৈরির উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পাঠ্যপুস্তকে এই বিষয় যুক্ত করলে সুফল পাওয়া যাবে। আমাদের আগামী প্রজন্মের জন্য এই পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। এজন্য ভূমিরূপের পরিবর্তন রোধ ও ভূমি সংরক্ষণে সকলের যত্নশীল এবং সচেতন হওয়া প্রয়োজন। এসো প্রকৃতিকে ভালোবেসে এর অবদান ও গুরুত্ব উপলব্ধি করে পরিবেশ সংরক্ষণে আমরা সবাই সচেষ্ট হই। কাজ: সচেতনমূলক পোস্টার তৈরি ও প্রদর্শন। 1 নম্বর, নিচের ধারণা চিত্রটি বড় করে পোস্টারে এঁকে উপস্থাপন করি। 2 নম্বর, মানবসৃষ্ট ভূমিরূপ পরিবর্তন রোধে আমরা কি কি করতে পারি তা লিখে ধারণা চিত্রটি পূরণ করি। 3 নম্বর, এবার ধারণা চিত্র সংবলিত পোস্টারটি শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাইরে সকলের দৃষ্টিগোচর হয় এমন স্থানে টানিয়ে রাখো। মানবসৃষ্ট ভূমিরূপ পরিবর্তন রোধে করণীয়। আমরা এই বিষয়টা এখানে সুন্দর করে এখন লিখব, এখানের মধ্যে ছকগুলো আমরা পূরণ করব। তাহলে আমরা যদি এখানে লিখি মানবসৃষ্ট ভূমিরূপ পরিবর্তনের রোধে করণীয়, নদী সংরক্ষণ করতে হবে, পরিকল্পিত নগরায়ন গড়ে তুলতে হবে, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করতে হবে, জলাধার সৃষ্টি করতে হবে, বেশি করে গাছ লাগানো, বন ধ্বংস বন্ধ করা, জলাভূমি ভরাট বন্ধ করা, তৃণভূমি সৃষ্টি।
84 নম্বর পৃষ্ঠার যে অনুশীলন রয়েছে এই লেখাটা এখানে আসার কথা ছিল কিন্তু ভুল এসেছে, এটা 84 নম্বর পৃষ্ঠায় হবে। তো আমরা 84 নম্বর পৃষ্ঠার যে অনুশীলনটি রয়েছে এটি এখন ধারাবাহিকভাবে সমাধান করব। সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। 1 নাম্বার, চাষাবাদের জন্য উপযোগী ভূমিরূপ কোনটি? তাহলে এটা হবে সমভূমি হলো চাষাবাদের জন্য উপযোগী। মালভূমি হলো খাড়া ঢাল বিশিষ্ট উঁচু ভূমি, নদীবাহিত পলি দিয়ে গঠিত, উপরিভাগ সমতল, সামান্য ঢেউ খেলানো, তাহলে এটা হবে মালভূমি। গ নম্বর, ভূমিরূপ পরিবর্তনের প্রাকৃতিক কারণ কোনটি? বনাঞ্চল ধ্বংস করা, এটা হলো প্রাকৃতিক কারণ। 3 নম্বর, ভূমিরূপ পরিবর্তনের প্রাকৃতিক কারণ কোনটি? আগ্নেয়গিরির অগ্নিপাত, এটা হলো প্রাকৃতিক কারণ। গ নম্বর, অনিয়ন্ত্রিত নদী খননের ফলে কোনটি ঘটে? অনিয়ন্ত্রিত নদী খননের ফলে নদী ভাঙ্গন বৃদ্ধি পেতে পারে, তাহলে উত্তর হবে এটা। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করি। 1, পাহাড় ধ্বংসের মূল কারণ, আমরা এটা লিখব। খ নম্বর, ভূমির পরিবর্তন রোধ ও সংরক্ষণের সকলের মধ্যে ড্যাশ সৃষ্টি জরুরি। কলকারখানার বর্জ্য নদীতে ফেললে ড্যাশ ঘটে, ড্যাশ ভূমিরূপ পরিবর্তনের অন্যতম প্রাকৃতিক কারণ। এই উত্তরগুলো আমরা এখন দেখব। পাহাড় ধ্বংসের মূল কারণ, পাহাড় ধ্বংসের মূল কারণ হলো পাহাড় কাটা। 2 নম্বর, ভূমির পরিবর্তন রোধ ও সংরক্ষণের জন্য সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে, তাহলে এটা হবে সচেতনতা। 3 নম্বর, কলকারখানার বর্জ্য নদীতে ফেললে ড্যাশ ঘটে, পানি ও মাটি দূষণ ঘটে। ঘটে ড্যাশ ভূমিরূপ পরিবর্তনের অন্যতম প্রাকৃতিক কারণ। এখানে অনেকগুলো হবে, তোমার যেটা ইচ্ছা দিতে পারো। ভূমিকম্প দিতে পারো, অগ্নিগিরি অগ্নিউৎপাত দিতে পারো, সমুদ্র স্রোত দিতে পারো, হিমবাহ দিতে পারো, বায়ুপ্রবাহ, বন্যা, ভূমিধস, যে কোনো একটা দিতে পারো। ভূমিকম্প দিলেও হবে, তাহলে যে কোনো একটা এখানে উত্তর লিখতে পারবে। পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে যদি দেখি, 1 নম্বরে আছে পাহাড়ের ঢালে চাষের ফলে পাহাড়ি ভূমিরূপের কী ধরনের পরিবর্তন হতে পারে, ব্যাখ্যা করো। 2 নম্বর, ভূমিরূপ পরিবর্তনে মানব সৃষ্ট দুটো কারণ লেখো। এখানে আমরা মানব সৃষ্ট দুটো কারণ লিখবো, এটা আমরা এখন পূরণ করব। তাহলে ক নম্বরের মধ্যে দেখলাম পাহাড়ের ঢালে চাষের ফলে পাহাড়ি ভূমিরূপের কী ধরনের পরিবর্তন হতে পারে, এটা হলো সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম জুম চাষ হচ্ছে, ফলে ভূমিরূপ নষ্ট হচ্ছে। সামান্য বৃষ্টিপাতে ভূমিধস হয়, পাহাড়ি ঢালে ক্ষয়ক্ষতির কারণও পাহাড় ধ্বংস। তাহলে এগুলা মোট কথা হলো যে এখানে ভূমির ক্ষতির কারণ। 2 নম্বর, ভূমির পরিবর্তনে মানবসৃষ্ট দুটো কারণ লেখো। মানবসৃষ্ট দুটো কারণ হলো ভূমিরূপের পরিবর্তনে মানবসৃষ্ট দুটি কারণ। একটা হলো পাহাড় ধ্বংস করা, 2 হলো নদীতে বাঁধ নির্মাণ করা। এই দুইটা হলো মানুষের জন্য হচ্ছে। পরবর্তীতে আমরা যদি 4 নম্বরে দেখি বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নম্বরে, ভূমি সংরক্ষণ কাকে বলে? ভূমি ও পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। 2 নম্বর, মনে করো একটি স্থানে নদী ভরাট করে পাকা রাস্তা নির্মাণ করা হলো, এমন কার্যক্রমে ওই স্থানের ভূমিরূপ ও পরিবেশে কী ধরনের প্রভাব পড়তে পারে, ব্যাখ্যা করো। তাহলে এখান থেকে আমরা চাইলে এটা লিখতে পারি। ক নম্বর, ভূমি সংরক্ষণ কাকে বলে? ভূমি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ কেন? ভূমি ও পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। ভূমি বা পরিবেশকে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হওয়া থেকে রক্ষা করে এদের প্রাকৃতিক বৈশিষ্ট্য পুনরায় ফিরিয়ে আনার প্রক্রিয়াই হলো ভূমি বা পরিবেশ সংরক্ষণ। ভূমিরূপ পরিবর্তনের ফলে সারা বিশ্ব পরিবেশ বস্তুতন্ত্র জলবায়ু পরিবর্তন হওয়ার চরম ভাবাপন্ন পরিবেশ তৈরি হচ্ছে, ফলে বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা দিচ্ছে। এই জন্য ভূমি পরিবর্তন রোধ করে এর সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা গুরুত্বপূর্ণ। খ নম্বরে, মনে করো একটি স্থানে নদী ভরাট করে পাকা রাস্তা নির্মাণ করা হলো, এমন কার্যক্রমে ওই স্থানের ভূমিরূপ ও পরিবেশ কী ধরনের প্রভাব পড়তে পারে, ব্যাখ্যা করো। উত্তরে আমরা যদি দেখি, কোনো স্থানে নদী ভরাট করে রাস্তা তৈরি করলে ওই স্থানে স্বাভাবিক জলপ্রবাহের বাধা সৃষ্টি হয়, যা বন্যার ঝুঁকি বাড়ায় এবং আশেপাশের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামিয়ে দেয়। এই কাজের ফলে নদীর বস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য ধ্বংস হয়, কারণ জলজ প্রাণী তাদের প্রাকৃতিক বাসস্থান হারায়। এছাড়াও নদী ভরাটের ফলে ভূমি ধ্বংস হওয়ার আশঙ্কা তৈরি করে। সর্বোপরি এটি কেবল পরিবেশগত বিপর্যয় ঘটায় না, বরং স্থানীয় জলবায়ু ও জীবিকার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এভাবে করে তোমরা এই প্রশ্নগুলো খুবই সুন্দর করে লিখে ফেলতে পারবে। পরবর্তী অধ্যায় প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।